সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এদিন প্রধান সূচক ডিএসই এক্স 59 পয়েন্ট বেড়ে হয়েছে 5,981 পয়েন্ট। বাকি দুটো সূচকে ছিল ঊর্ধ্বমুখী, আর শেয়ার লেনদেন হয়েছে প্রায় 700 কোটি টাকা। মঙ্গলবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে 249টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে 83টির এবং অপরিবর্তিত ছিল 59টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। এদিন শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কমেছে ফার্স্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম। দর্শক, পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বেশ কয়েকদিন ধরে কিন্তু এখন যে নির্বাচনের হাওয়া বইছে, চারদিকে এখন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সবাই বলছেন যে নির্বাচন পরবর্তী সময়ে যে শেয়ার বাজার রয়েছে সেটা ঘুরে দাঁড়াবে। এই মুহূর্তে আসলে শেয়ার বাজারটাকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমাদের ইলেকশন যত ঘনিয়ে আসতেছে, শেয়ার বাজারে কিন্তু যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার্স এরা কিন্তু পার্টিসিপেশন বাড়িয়েছেন, এবং যে কারণে আপনি দেখবেন যে 250-300 কোটি টাকার যে ভলিউমটা হতো সে ভলিউমটা এখন 550 পর্যন্ত গেছে। সো কাজেই এখন এই বিনিয়োগকারী যারা বাইরে বসেছিলেন ওনারা কিন্তু এখন পজিশন নিচ্ছেন শেয়ারে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলোকে যদি ক্যাপিটালাইজ করতে হয়, কয়েকটা জিনিস আমি রেফারেন্স দিচ্ছি। সেটা হলো গত 1.5 বছরে, 1 বছর 6-7 মাস হয়েছে, এখানে কোনো রকমের ডেভেলপমেন্ট কাজ হয় নাই পুঁজিবাজারে, যেটা পুঁজিবাজারে পৃথিবীর সকল জায়গায় একটা কন্টিনিউয়াস রিফর্ম দ্বারা পুঁজিবাজার চলে, নতুন পলিসি দ্বারা পুঁজিবাজার চলে। এবং সেখানে আমাদের এখানে গত 1.5 বছর কোনো পলিসি হয় নাই। সো এই কারণে পুঁজিবাজারে একটা ব্যাঘাত ঘটেছে। দ্বিতীয় কথা হলো যে ইলেকশনটা যদি আমরা মনে করি যে সঠিকভাবে হয়ে যায়, আর কয়দিন বাকি আমরা তা দেখতে পারবো, তাহলে যারা ইলেকশনে আসবেন, যে কথাগুলো আমরা শুনছি তাতে করে ওনারা পুঁজিবাজারকে ওন করবেন, যেটা এতদিন কেউ ওন করে নাই। এখন নির্বাচনের আগে সবাই তো বলে যে আমরা নির্বাচিত হলে পুঁজিবাজারকে ওন করব, তার প্রভাব কি আসলে নির্বাচনের পরে থাকে? অ্যাবসলিউটলি। সেটার কারণ আমি বলি, সকল ফাইন্যান্স মিনিস্টার কিন্তু কেউ বলতো যে এটা গার্মেন্টসকে বলতো দর্জি, কেউ বলতো এই জায়গায় সব জুয়া হয়, এইটা সেটা সকল, কেউ বলতো ফাইন্যান্স মিনিস্টার বলতো আমি বুঝি না। বাট যে আশ্বাসটা আমরা পেয়েছি ফ্রম যারা আসবে এরকম আশা করা যায়, ওনারা বলেছেন যে আমরা পুঁজিবাজার ওন করব, আমরা চাই পুঁজিবাজার একটা ভালো সিচুয়েশনে থাকুক সবসময়। সো এইটা নিয়ে অনেক ওনাদের দলগত একটা সিদ্ধান্ত পুঁজিবাজারকে নিয়ে, এবং আমরা সেই জন্য বলছি, আমাদের সাথে কয়েকটা আলোচনা অনুষ্ঠানে ওনারা এই কথাটা বলেছেন। সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে পুঁজিবাজারটা ইলেকশনের পরে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে পুঁজিবাজার টেক অফ করবে, এটা আমাদের আশা ধারণা, এবং আমরা বিশ্বাস করি এটাকে, যে আশ্বাসগুলো আমরা পেয়েছি তাতে। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কি ভাবছেন? তারাও কি নির্বাচনকে সামনে রেখে অপেক্ষা করছেন, নাকি তারা বিনিয়োগে আসছেন, আস্থা পাচ্ছেন? আস্তে আস্তে ওনারা পজিশন নিচ্ছেন, ঠিক আছে। এখন আমাদের এই 1.5 বছরে অনেক কাজ হয়েছে যেগুলো ঠিক হয় নাই। যেমন ফর এক্সাম্পল 5টা ব্যাংকের একীভূতকরণ। আমি যদি একটু আপনাকে পিছিয়ে নিয়ে যেতে চাই, একটা সময় ছিল যখন কিন্তু আমাদের ব্যাংকের এলসি কেউ অ্যাকসেপ্ট করতো না, বাইরের কোনো ব্যাংক। সো তখন আমরা একটা বেসেল 3-র একটা প্রস্তাবনা আসলো IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে। সো এই বেসেল 3, আমাদের আগে ব্যাংক ছিল 10 কোটি টাকা পেড আপের ব্যাংক। তো 10 কোটি টাকা পেড আপের ব্যাংক থেকে আজকে আমাদের ব্যাংক হয়েছে 2000 কোটি টাকা, 1200 কোটি টাকা এরকম পেড আপ। সো এই টাকাগুলো কোত্থেকে আসলো? এইটা বিনিয়োগকারীরা দিয়েছে, এবং এই টাকা যে বিনিয়োগকারীরা দিল, আজকে আপনি তাদেরকে শূন্য ঘোষণা করে দিলেন। এই 10 কোটি টাকার ব্যাংক 2000 কোটি টাকার ব্যাংক হয়ে গেল। এই বিনিয়োগকারীরা টাকা দিল, আপনি বললেন এটা জিরো। এটা একটা বিরাট ধাক্কা খেয়েছে পুঁজিবাজার। 1, 2, এই যে 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই 9টা আবার একই জিনিস হচ্ছে, অবসায়ন। তো এতে করে সকল যে সমস্যা এগুলো বিনিয়োগকারীদের কাছে চলে আসে, এরকম হইতে পারে না। আপনাকে বিনিয়োগকারীদেরকে সেভ করার জন্য
আপনাকে কোনো কার্যক্রমে আসতে হবে। এটি তো শুধুমাত্র যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন না, তাদের তো আস্থা সংকটও তৈরি হচ্ছে এখানে। অ্যাবসলিউটলি। এবং এত বড় বিনিয়োগকারীদের উপর একটা ধাক্কা, 5টা ব্যাংক, 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা তো চিন্তাই করা যায় না। আর সেখানে বিনিয়োগকারীরা কিছুই পাবে না, এ তো হইতে পারে না। যে বিনিয়োগকারীরা 10 কোটি টাকার ব্যাংকে 2000 কোটি টাকার বানালো, ওদেরকে আপনি জিরো করে দিলেন, এটা হইতে পারে না। অ্যাবসলিউটলি। সো আমার কাছে যেটা মনে হয়, নতুন সরকার আসবে, নতুন চিন্তা ভাবনা করবে, এবং আমি আশা করি যে নতুন সরকার আসলে পরে যে চিন্তা ভাবনা হবে সেটা বিনিয়োগকারীদের স্বার্থে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি শ্বেতপত্রে একটা বিষয় এসেছে, যেটা হলো যে এই যে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকা বিভিন্ন সেক্টরের মাধ্যমে বিভিন্নভাবে আত্মসাৎ হয়েছে। এই সময় তো এটা নিয়ে আসলে খুব বেশি কাজ এই সরকার করেনি। আগামী সরকার কি এখানে হাত দিবে আপনার কি মনে হয়, কিংবা হাত দেওয়া উচিত কিনা? না, দেখেন, একটা বিষয় হলো যে আমাদের দেবপ্রিয় দাদার যে কমিটি হয়েছিল, ওনারা কিন্তু একটা এরকম 1 লক্ষ কোটি টাকার একটা ইয়ে করেছিলেন। হ্যাঁ, সো এইটা ওখান থেকে এই টাকাটার বলা হচ্ছে যে পুঁজিবাজার থেকে গেছে, কিন্তু টাকাটা তো ধরেন একটা গেম হয়েছে, এবং সেইটার মাধ্যমে এই যে অ্যাসালম বলেন আর বলেন, আজকে অনেকের কথা উঠছে। সো এরা তো ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, সেটা দায়ভার তো বিনিয়োগকারীদের উপরে চলে আসলো। সো ব্যাংকের ক্ষতি যারা করলো, ওনাদেরকে আপনারা না ধরে আপনি যারা আপনাদের কথায়, আপনাদের পাস করা ব্যালেন্স শিটে যারা ইনভেস্ট করলো, ওনাদেরকে আপনারা শূন্য করে দিলেন। এটা তো হতে পারে না, অ্যাবসলিউটলি। এবং অবশ্যই আমি আশা করব যে এইটার একটা বিহিত হওয়া উচিত, এবং এই যে লুটপাটটা হয়েছে, এই লুটপাটটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। যে সরকারই আসুক, ওনারা এই জিনিসটার থেকে অ্যাবসলিউটলি দায়ভার ঝেড়ে না দিয়ে এটার বিচার করে একটা সুষ্ঠুভাবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম না করে সেই ব্যবস্থাটা করে দিবে। আচ্ছা, এটা তো একটা বিষয় গেল। পরবর্তী যে নতুন সরকার আসবে, আমরা জানি না কে আসছে সরকারে, যারাই আসুক তারাই পুঁজিবাজার পুনর্গঠনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, ওনাদের একটা প্ল্যান আছে, ঠিক আছে, এবং ওনাদের সাথে যে কথাটা হয়েছে সেটা এরকম যে আমরা এই যে রেগুলেটরি রিজিম যেটাকে আমরা বলি, যে রেগুলেটররা এইভাবে ধরে রাখে একটা সেক্টরকে, এখান থেকে ওনারা ডিরেগুলেট করবেন, এবং সকল সেক্টরে, এটা পুঁজিবাজার হোক, এটা অন্য টেক্সটাইল সেক্টর হোক, সকল সেক্টরকে ডিরেগুলারাইজ করবেন। সেইটা যদি করতে পারেন, তাহলে পরে দেশে একটা সুন্দর পরিবেশ চলে আসবে, যেখানে রেগুলেটরি রিজিমে একদম গলা চেপে ধরে রাখতো, সেখান থেকে ব্যবসায়ীরা বের হয়ে আসতে পারবে। সো ব্যবসায়ীরা যখন একটা ইজি পজিশনে আসবে, তখন দেশে মিল কারখানা, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই সব কিন্তু ওখান থেকেই আসবে। সো কাজেই এই কাজগুলা কিন্তু ওনাদের প্রায়োরিটি লিস্টে আছে, দে উইল ডু ইট। এবং সর্বশেষে একটি প্রশ্ন করতে চাই, একদম ছোট করে যদি আমাকে উত্তর দেন। সেটা হলো, আপনি বিনিয়োগকারীদের বিষয়ে বলছিলেন তারা অনেক সতর্ক, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? তারা আসলে কোন বিষয়গুলোকে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত? রাইট, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটু হোমওয়ার্ক করে ভালো কোম্পানির শেয়ার কিনেন, এবং সামনের যে দিনগুলো আমি দেখতে পাচ্ছি, অন্তত একটা টেক অফের সময় সামনে আমি দেখতে পাচ্ছি। সো ভালো শেয়ারে যদি আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন এই সময়, তাহলে পরে কিন্তু এখন কিন্তু অনেক ইনস্টিটিউশন এবং বড় বিনিয়োগকারীরা কিন্তু পজিশন নিচ্ছেন ইলেকশনের পরের জন্য। সো কাজেই এই আমাদেরকেও একসাথে হয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করার একটা চিন্তা ভাবনা করা উচিত এই সময়। আহমেদ রশিদ লালী, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে, এবং দর্শকদেরকে ধন্যবাদ।